ওয়াদা পূরণের নতুন যুদ্ধ শুরু বললেন প্রধানমন্ত্রী। চাইলেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সহায়তা, নেতাকর্মীদের উচ্ছ্বাস। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে 2 জন নিহত। ভারতকে সব দল ও ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ডাক্তার শফিকের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি যুদ্ধ শেষ হয়েছে, আরেকটি শুরু হয়েছে। সেই যুদ্ধ হচ্ছে সাধারণ মানুষকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। তিনি বলেন, বিএনপি সহযোগিতা না করলে অনেক ক্ষেত্রে সরকার হয়তো সফল হতে পারবে না। সেজন্য বিএনপি নেতৃবৃন্দের সহায়তা চান প্রধানমন্ত্রী। আহমেদ সরার রিপোর্ট। 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে 25 ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর এবার দল ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে মত বিনিময় সভা করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে অংশ নেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। সভায় দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন আগে তিনি বিএনপির হয়ে জনগণকে কথা দিয়েছিলেন, ক্ষমতায় গেলে সুশাসন দেবেন, শিক্ষার্থীদের সুন্দর পরিবেশ দেবেন, নারী পুরুষ সকলে নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে। বিগত সরকার যা করেছে সেরকম কিছু হবে না। আমরা মানুষকে যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, যেরকম গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। এরকম অনেকগুলো আমরা কথা বলেছিলাম। প্রিয় নেতৃবৃন্দ, যেই কথাটি বলছিলাম, যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। প্রধানমন্ত্রী নেতাদের মনে করিয়ে দেন, তিনি বলেছিলেন এ নির্বাচন কঠিন হবে। তার বিশ্বাস সেটি নেতাকর্মীরা নির্বাচনের পরতে পরতে বুঝতে পেরেছেন। নির্বাচন হয়ে যাওয়ার পরে এবং ফলাফল বের হবার পরে, আমরা বিশেষ করে সরকার গঠন করার পরে এই ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। এটা কারণ 52% মানুষ যারা ভোট দিয়েছে, 52% মানুষ এই ম্যানিফেস্টোর পক্ষে রায় দিয়েছে। কাজেই আমাদেরকে এখন এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি, আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে চেষ্টা করতে হবে এই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করার জন্য। কিন্তু সরকারটি গঠন হয়েছে, আমরা কি বলি, বিএনপি সরকার বলি, কিন্তু তাই নয় কি? আমরা বলি বর্তমান সরকার বিএনপি সরকার, অর্থাৎ সরকার ঠিকই আছে কিন্তু বিএনপি সরকার। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। তা এর বাইরেই হলে আমরা সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না। সেজন্যই উপস্থিত সকল নেতৃবৃন্দ, আপনাদের সহযোগিতা প্রয়োজন। সভায় নেতাদের কথাও মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের সাথে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভাকে ঘিরে শনিবার সকাল থেকেই কৃষিবিদ ইনস্টিটিউটে জড়ো হন নেতাকর্মীরা। সবার মাঝে ছিল ব্যাপক উচ্ছ্বাস। এর মাধ্যমে তৃণমূলের সাথে কেন্দ্রের দূরত্ব কমবে বলে প্রত্যাশা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের। শুভ মাহফুজের রিপোর্ট। সরকার গঠনের পর প্রথমবারের মতো দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে এ ধরনের মতবিনিময়টি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কমিটিগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে হলেও সকাল থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ভিড় করেন কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে। দলীয় স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, এর মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীরা আরও সুসংগঠিত হবে। আজকে প্রথম আমাদের দলীয় সাংগঠনিক একটা মিটিং চলছেন, এখানে গোটা দেশের নেতাকর্মীদের একত্রিত করেছেন। আগামীতে রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, আমাদের নেতাকর্মীদের করণীয়টা কি, এটা একটা দিক নির্দেশনামূলক একটা বার্তা দিবেন। জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই এই ইউনিক প্রোগ্রাম। এটা আসলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা যে ঐতিহাসিক দিন, অভূতপূর্ব ঘটনা যে এইভাবে তৃণমূলের নেতাকর্মীদের সাথে সব মন্ত্রী জবাবদিহিতা করতে হচ্ছে আজকের এই প্রোগ্রামে। সংগঠনকে
তৎপরতা বৃদ্ধি করা যেমন সরকার কি করছে সেই মেসেজটা জনগণের কাছে পাঠানোর জন্যই তৃণমূলদের কাছকে ডেকেছে। তৃণমূল মত বিনিময় করছেন এবং আমরা তো বলছি আমাদের কোন জায়গায় লিকেজ রয়েছে, কোন জায়গায় আমাদের ঘাটতি রয়েছে, সেগুলি আমরা বলছি। আমাদের যে কাজকর্ম চলছে এটা মানুষ কিভাবে নিচ্ছে, মানুষের সাথে আমাদের সম্পৃক্ততা কতটুকু আগের মতো আছে কিনা, এটা কিভাবে বাড়ানো যেতে পারে, এই সমস্ত বিষয়। এই মতবিনিময় সভার মাধ্যমে সরকার, রাষ্ট্র এবং দলের মধ্যে সমন্বয় ঘটবে বলেও জানান নেতারা। নেতাকর্মীদের থেকে সুনির্দিষ্টভাবে ওনারা জানতে চেয়েছেন, বিশেষ করে সরকার প্রধান এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা, যে সরকার ওই প্রকল্পগুলোতে আর কি ব্যবস্থা গ্রহণ করলে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ উপকৃত হতে পারবে, এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। সরকার, রাষ্ট্র এবং দল এটার মধ্যে যে একটি নিবিড় সংযোগ, নিরবচ্ছিন্ন একটি সম্পর্ক রাখা দরকার, সেই গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারছি এবং সেভাবে আমরা কাজ করব ইনশাল্লাহ। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, দলের নির্বাচনী ইশতেহার ও সরকারের পরিকল্পনাগুলো নেতাদের কাছে তুলে ধরা এবং তৃণমূল নেতাকর্মীদের সাথে কেন্দ্রের দূরত্ব কমিয়ে আনাই এই সভার মূল লক্ষ্য। কিভাবে জনগণের পাশে থেকে, জনগণের সাথে থেকে, জনগণের ক্ষমতায়নের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় বিএনপির যে ইশতেহারে প্রণীত বিভিন্ন নীতিমালা রয়েছে সেগুলো বাস্তবায়ন করা যায়। মূল উদ্দেশ্য, জনগণের দল হিসেবে বিএনপি নিশ্চিত করতে চায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতিকে যত দ্রুততার সাথে সম্ভব স্বচ্ছতা, ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে সেগুলো বাস্তবায়ন করা। বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মতৎপরতা নেতাকর্মীদের জানাশোনার কথাও জানান মাহাদি আমিন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে বাংলাদেশ পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে এই শুভেচ্ছা বার্তা দেন। দীর্ঘদিন পর দেশ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরেছে, একই সাথে জনমনের শান্তি ও স্বস্তি ফিরেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দেশে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে পুলিশের অবদানের কথা তুলে ধরে তিনি জানান, পুলিশ যদি জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি করতে পারে তাহলে পুলিশের দায়িত্ব পালনের পথ অনেকটা সহজ ও সুগম হয়ে যাবে। জাতীয় অগ্রগতির সাথে পুলিশের উন্নয়ন নিবিড়ভাবে সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, পুলিশের উন্নয়নে বিনিয়োগকে সরকার জননিরাপত্তার অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করে। এজন্য পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে। এ সময় সব ধরনের সহিংসতা ও মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের মধ্য দিয়ে ঢাকা দিল্লি সম্পর্ক নতুন যুগে প্রবেশ করতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর ফলে বাংলাদেশ প্রশ্নে নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে বিজেপির। অভিন্ন নদীর পানি বন্টন চুক্তির ক্ষেত্রে তা কিছুটা ইতিবাচক হলেও সীমান্তে পুশিনের মতো ঘটনা বাড়তে পারে বলে শঙ্কা তাদের। সেই সাথে পশ্চিমবঙ্গের ডানপন্থী রাজনীতির এই উত্থান প্রভাবিত করতে পারে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলকেও। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। শনিবার শুভেন্দু অধিকারীর শপথের মধ্য দিয়ে কংগ্রেস বাম তৃণমূল জামানার শেষে পশ্চিমবঙ্গের সরকারে যাত্রা শুরু হলো হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপির। দীর্ঘতম সীমান্ত, জাতি ও ভাষাগত মিল থাকায় পার্শ্ববর্তী এই রাজ্যে ক্ষমতার পট পরিবর্তনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারত বাংলাদেশ সম্পর্ক, গঙ্গা তিস্তা চুক্তি, সীমান্তে পুশিন ও সাম্প্রদায়িক সম্প্রীতির মতো ইস্যুগুলো। বিশ্লেষকরা বলছেন, দিল্লির পাশাপাশি কলকাতাতেও বিজেপি ক্ষমতায় আসায় বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভারতের পক্ষে সিদ্ধান্ত নেওয়া এখন সহজ হবে। দিল্লিতেও এখন বিজেপি সরকার এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, সুতরাং এখানে পলিসিগত কোনো আদর্শগত পলিসিগত কোনো বিরোধ নেই। পরিবর্তনের সুযোগ নিয়ে আসে। এখন এই সুযোগটাকে গ্রহণ করা হবে কি হবে না সেটা নির্ভর করবে ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের উপরে। পশ্চিমবঙ্গের কৃষকদের স্বার্থ দেখার জন্য সবাইকে দেখতে হবে, মমতা থাকুক, বিজেপি থাকুক, কংগ্রেস থাকুক, যে আসুক তাকে দেখতে হবে। এটা আমরা যেভাবে ভাবি সেরকম না যে আসলে কোনো রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে। সুতরাং আমি দেখি না তিস্তার ক্ষেত্রে কোনো আশা, বরং এটা আরও সিরিয়াসলি না হওয়ার সম্ভাবনা বেশি। আগে একটু আশা থাকলে এখন আর সেই আশা থাকবে না। এছাড়া সীমান্তে পুশিনের ঘটনা বাড়বে এমন শঙ্কার পাশাপাশি পশ্চিমবঙ্গের কট্টর হিন্দুত্ববাদী রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় অনুঘটক বাড়াতে পারে, যা দুদেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ কোনো বিশ্লেষকের। বিজেপির এই উত্থানের কারণে এখানে যারা ধর্মীয় রাজনীতি করে তাদের জন্য সুবিধা হলো, কারণ তারা ওইটাকে
জুজুর ভয় দেখিয়ে এখানে ওইটাকে ব্যবহার করবে অ্যাটলিস্ট রাজনৈতিকভাবে। যেমন মানুষ দেখবে বাংলাদেশ চারিদিকে বিজেপি সরকার আছে, ধর্মীয়ভাবে আমাদের আভ্যন্তরীণ হস্তক্ষেপ করছে নানাভাবে, মুসলমান নিগৃহীত হচ্ছে পশ্চিমবঙ্গে বা ভারতে, তো রিয়াকশন বাংলাদেশে হবেই, সেটা অবধারিত। দিন শেষে পশ্চিমবঙ্গ বা দিল্লির ক্ষমতায় যেই থাকুক, মোটা দাগে জাতীয় স্বার্থ, আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ ভারত সম্পর্ক নির্ধারণ হবে এমন মতো কারো কারো। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে কলেজ ছাত্র সহ 2 জন নিহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খামারহাটি সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত মোরসালিন ওই ইউনিয়নের ধ্বজনগরের বাতেনবাড়ি গ্রামের খেবজু মিয়ার ছেলে। মোরসালিন স্থানীয় শাহ আলম ডিগ্রি কলেজের 11 বর্ষের শিক্ষার্থী। বিজিবি ও স্থানীয়রা জানায়, রাতে মোরসালিন সহ বেশ কয়েকজন বাংলাদেশ সীমান্তে গেলে বিএসএফ এর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মোরসালিনের মৃত্যু হয়। পরে তার মরদেহ ভারতে নিয়ে যায় বিএসএফ। নিহত অপরজন একই ইউনিয়নের মধুপুর গ্রামের নবীর হোসেন। তাদের মরদেহ ফেরত আনতে কাজ চলছে বলে জানিয়েছে বিজিবি। ভারতের প্রতি সব দল ও ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সীমান্ত হত্যা ও পুশিন ইস্যু পর্যালোচনা করছে দলটি। 8 দিনের জাপান ও থাইল্যান্ড সফর শেষে শনিবার দুপুরে দেশে ফেরেন জামাতের আমির। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অসম চুক্তি রয়েছে, যেগুলো পর্যালোচনা করা হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে রবিবার থেকেই সরাসরি মাঠে নামার কথাও জানান তিনি। কাপাসিয়ায় 5 জনকে কুপিয়ে হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়ে জামাত আমির বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে জনসচেতনতা ও প্রতিবাদমূলক কর্মসূচি অব্যাহত থাকবে। সংসদ শুরু হতে এখনো 1 মাস বাকি, তাই এ সময় বসে না থেকে ঘাতকদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। জামাত আমির আরও বলেন, সরকার অতিমাত্রায় রাজনীতিকরণে জড়িয়ে পড়েছে। ফেসবুকে যুদ্ধ না করে বাস্তবে অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার তাগিদ দেন তিনি। থাইল্যান্ডে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধারাও গণভোটের পূর্ণ বাস্তবায়ন চায় বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো প্রতিসাধন করা না হয়। অন্যায়ের ব্যাপারেই নীরব থাকবো না। প্রতিবেশীকে আমরা সম্মান করি, কিন্তু কোনো প্রতিবেশী আমাদেরকে অপমান করবে এটাও কারো কাছ থেকে আমরা চাই না। সরকার এখন বেশি বেশি পলিটিসাইজ হয়ে গেছে। এখন পলিটিক্যাল জায়গাগুলো দখল করার কাজে ব্যস্ত থাকলে তো এই সময় হবে না। এই সময় দেশের মানুষের নিরাপত্তাকে আগে নিশ্চিত করতে হবে। এরা কারা কারা এগুলা করে পালিয়ে যায়, কোথায় যায়, কার লোক, কে শেল্টার দেয়, এগুলো অবশ্যই খুঁজে বের করতে হবে। এগুলা না হয় ফেসবুকে মানে যুদ্ধ চালাইলে তো হবে না। ফেসবুকের যুদ্ধ বাদ দিয়ে কালপেটদের বিরুদ্ধে এখন যুদ্ধে নামতে হবে সরকার। জনগণের সমস্যা, অসঙ্গতি ও বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার রাজধানীর পুরানা পল্টনের ট্রপিকানা টাওয়ারে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ আহ্বান জানান। একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ইশরাক হোসেন আরও বলেন, বিগত 17 বছর সাংবাদিকতার ওপর স্টিম রোলার চালানো হয়েছে। সরকার ও সরকারি গোয়েন্দা সংস্থার চাপ প্রয়োগের মাধ্যমে স্বাধীন সাংবাদিকতা ধ্বংস করা হয়েছিল শুধু একটি ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার টিকিয়ে রাখার জন্য। অতীত ব্যবস্থা থেকে দেশ মুক্ত হয়েছে জানিয়ে আগামী দিনে জনগণের প্রত্যাশা পূরণে সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করে যাবেন বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এছাড়া বক্তব্যে 1971-এ মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন। পাশাপাশি 2024 সালের ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানে নিহত, আহত, অঙ্গহানির শিকার ব্যক্তিদের প্রতিও শ্রদ্ধা জানান। আপনাদের কাছে প্রত্যাশা করে যে আগামী দিনে আপনারা নিরপেক্ষ এবং নিষ্ঠার সাথে সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের সকল ধরনের যে অসঙ্গতি রয়েছে, যে জনগণের যে সমস্যাগুলো রয়েছে সেগুলা তুলে ধরবেন, যাতে করে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে তারা যাতে সেই সমস্যাগুলা নিরসন করতে পারে। গণমাধ্যম একটা চেক এন্ড ব্যালেন্সের পরিস্থিতি আমরা তৈরি করতে পারি এবং জনগণের সাথে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন এবং রাষ্ট্র যেটা রয়েছে একটা সংযুক্তি তৈরি হয়। গাজীপুরের স্ত্রী, 3 সন্তান ও শালক সহ পরিবারের 5 জনকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
ঘরের মেঝেতে রক্তে ভেসে আছে 3 শিশু সন্তানের নিথর দেহ। খাটের ওপরে ক্ষতবিক্ষত শ্যালকের মরদেহ, আর ঘরের জানালার গ্রিলে মুখ ও হাত বাঁধা গৃহবধূর লাশ। জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়েছে। হত্যায় পলাতক স্বামী জড়িত বলে ধারণা পুলিশের। এ ঘটনায় মোহাম্মদ ফোরকানকে প্রধান আসামি করে মামলা করেছে নিহত শারমিনের বাবা। গাজীপুরের কাপাসিয়া থেকে মীর মোহাম্মদ ফারুকের তথ্য, মীর হোসেন রিয়েলের ক্যামেরায় নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। গাজীপুরের সদর ইউনিয়নের রাউতকোনা গ্রামে গাড়ি চালক স্বামী 3 সন্তান নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন শারমিন আক্তার। প্রতিদিনের মতো শনিবার রাতে সন্তানদের বুকে জড়িয়ে নিজ ঘরে ঘুমাতে যান শারমিন, কিন্তু কে জানতো এই ঘুমই হবে তাদের জীবনের শেষ ঘুম। 3 সন্তান ভাই সহ নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন তারা 5 জন। শনিবার সকালে নিজ ঘরে রক্তাক্ত অবস্থায় তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। তবে সন্দেহের টানা বেঁধেছে স্বামী ফোরকানকে নিয়ে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ফোরকান। এ ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 5 জন বাচ্চা একটা খাটের মধ্যে দেখলাম লাশ, আর 3 জন বাচ্চা আর মহিলারা 2 জন। আমরা চাই এটা যাতে সুষ্ঠু তদন্ত হয় এবং সুষ্ঠু বিচার হয়। লাশ বাইর করার আগে আমরা বিচার চাই। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। আমরা ধারণা করছি যে রাতের বেলায় তিনি, তার স্ত্রী এবং সন্তান আর শ্যালক তাদের এই মোট 5 জনকে কুপিয়ে হত্যা করে এখান থেকে পালিয়ে গেছে। সিআইডি, তারপর পিবিআই, জেলা পুলিশ, পুলিশের অন্যান্য যে গোয়েন্দা সংস্থা আমাদের পুলিশ ছাড়াও আছে, ডিজিএফআই, এনএসআই, সবাই মিলেই কার্যক্রম চলছে। এরপরে যদি আবার অধিকতর তদন্তর স্বার্থে কোনো কমিটি গঠন করা হয় সেটা করা হবে। নৃশংস এ হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, কেবল অপারেটর, আইএসপি এবং সম্প্রচার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখা এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলা সরকারের দায়িত্ব। বলেন, এই খাতের সাথে দেশের লাখো মানুষের কর্মসংস্থান জড়িত। শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো 2026-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, স্মার্ট প্রযুক্তি, ফাইবার অপটিক নেটওয়ার্ক, আইপিটিভি এবং ডিজিটাল কন্টেন্ট ব্যবস্থার বিস্তারের ফলে এই খাত জাতীয় উন্নয়ন, কর্মসংস্থান এবং তথ্য প্রযুক্তি নির্ভর অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তিতে পরিণত হয়েছে। ফলে সরকার এই খাতের আধুনিকায়নে, অবকাঠামো উন্নয়ন, নীতিগত সহায়তা, দক্ষ মানব সম্পদ তৈরি এবং প্রযুক্তিগত উদ্ভাবনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কেবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে সরকার পাশে থাকবে বলে আশ্বাস দেন ফকির মাহবুব আনাম। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব সভাপতি ABM সাইফুল হোসেন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম, অ্যাটকোর সাধারণ সম্পাদক এবং একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালাম সহ কোয়াব সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। দেশের বাজারে নতুন হাইটেক ব্যাটারি নিয়ে এলো গ্রেট ওয়াল হাইটেক কোম্পানি। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন ব্যাটারি সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন ও বাজারজাতকরণ কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। গাজীপুরে প্রতিষ্ঠানের নিজস্ব ফ্যাক্টরিতে আয়োজিত অনুষ্ঠানে গ্রেট ওয়াল হাইটেকের ব্যবস্থাপনা পরিচালক আসিফ ইকবাল মাহমুদ, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খালেদুজ্জামান এবং প্রকল্প পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ডিলাররা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক মান বজায় রেখে স্থানীয় আবহাওয়ার উপযোগী করে ইভি, মিশুক, আইপিএস, পিসি এবং সিভি সহ বিভিন্ন ক্যাটাগরির উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি প্রস্তুত করা হয়েছে, যা দেশের জ্বালানি খাতে নতুন মাত্রা যোগ করবে। জানান, এই প্রকল্পের বিশেষত্ব হল একদল দক্ষ চীনা প্রকৌশলী এবং বাংলাদেশি প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত শক্তিশালী টিমের সরাসরি তত্ত্বাবধানে ব্যাটারিগুলো উৎপাদন করা। অনুষ্ঠানে আসা ডিলাররা ফ্যাক্টরি পরিদর্শনের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া এবং দুই দেশের বিশেষজ্ঞদের সমন্বিত কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন। ফ্যাক্টরি ভিজিট ও পণ্য পরিচিতি সেশনের মাধ্যমে ডিলারদের এই পণ্যের গুণগত মান সম্পর্কে সরাসরি ধারণা দেওয়া হয়। শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানি। ওয়াদা পূরণের নতুন যুদ্ধ শুরু, বললেন প্রধানমন্ত্রী। চাইলেন দলের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর সহায়তা, নেতাকর্মীদের উচ্ছ্বাস। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে 2 জন নিহত। ভারতকে সব দল ও ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ডাক্তার শফিকের।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। ধন্যবাদ।